করি, হ্যাঁ। তাহলে আজকে আমরা স্টার্ট করছি আমাদের জেনেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। তাহলে দেখো, আমরা ক্লাস 10-এ একটা চ্যাপ্টার করেছিলাম, এটা মেন্ডেল যে ক্রস করিয়েছিল টল প্ল্যান্ট, টল পি প্ল্যান্ট, ডোয়ার্ফ পি প্ল্যান্ট, তারপরে ইয়েলো গ্রিন সিড এর সাথে রিঙ্কল, ইয়েলো রাউন্ড সিডের সাথে রিঙ্কল গ্রিন সিডের যে প্ল্যান্ট, তো ওগুলো নিয়ে এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 10-এর ওই চ্যাপ্টারটাই এখানে একটু রিভিশন করে নিয়ে আমরা এটার ইলাবোরেটেড ফর্মে আমরা ঢুকবো যত আমরা ডিপলি যাবো এই চ্যাপ্টারটা। তাহলে এখানে আমরা সবার প্রথমে দেখি যে প্রথম চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, যেটাকে বলে জেনেটিক্স। এই এই ফিল্ডের পড়াশোনাকে বলে জেনেটিক্স। তাহলে হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স ইজ দ্য সাবজেক্ট, ইজ দ্য, দিসের জায়গায় দা করে দিও তাহলেই হয়ে যাবে। ইজ দ্য সাবজেক্ট deals with the inheritance as well as the variation of character from parent to offspring। জিনিসটা বুঝো, জিনিসটা কি বলেছে। জেনেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ইনহেরিটেন্স আর ভেরিয়েশন নিয়ে কথা বলে। এবার ইনহেরিটেন্স মানে কি? এই যে এখান থেকে ইনহেরিটেন্স এর ডেফিনেশন, এখান থেকে এত অবধি। আর ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশন হচ্ছে এখান থেকে এত অবধি, ভেরিয়েশন। জেনেটিক্স এর ডেফিনেশনের মধ্যে যে দুটো টার্ম আছে, ইনহেরিটেন্স আর ভেরিয়েশন, সেই দুটো টার্মের ডেফিনেশন আবার নিচে লেখা আছে। ইনহেরিটেন্স মানে প্যারেন্টস থেকে, মানে বাবা মা থেকে নেক্সট জেনারেশনে যে ক্যারেক্টার গুলো যে যায়, বাবা মায়ের হাইট, বডি কালার, এই যাওয়াটাকে ইনহেরিটেন্স বলে। যে দেখো, বলেছে কি যে ইজ দ্য প্রসেস হুইচ ক্যারেক্টার্স আর পাসড ফ্রম প্যারেন্ট টু প্রোজেনি, এটাকে ইনহেরিটেন্স বলে। আর ভেরিয়েশন কি? এই যে নেক্সট জেনারেশনের বাচ্চাটা হলো, ও হুবহু তার প্যারেন্টস এর মতো হবে না। ধরে নাও ওর ধরে নাও ওর ধরে নাও প্যারেন্টস এর, মনে করো বাবার 40% বাচ্চাটার সাথে ম্যাচ করছে, বাবার মনে করো 40% ম্যাচ করছে, মায়ের মনে করো 40% ম্যাচ করছে, তাহলে 40-40-80% হলো। বাকি 20% ওর ইউনিক ক্যারেক্টার হবে, ইউনিক হবে। ইউনিক ইন দা সেন্স মানে ওটা বাবার সাথেও মিলবে না, মায়ের সাথেও মিলবে না। এই যে আলাদা হয়ে গেল বাচ্চাটা, যে একটু এই আলাদা হয়ে যাওয়াকে ভেরিয়েশন বলে। যে প্রোজেনি ডিফার, ডিফার মানে কি? আলাদা হয়ে যাওয়া ফ্রম দেয়ার প্যারেন্টস। তো এই যে ইনহেরিটেন্সের যে ব্যাপারটা, দেখো, ইনহেরিটেন্সের ব্যাপারটা তাহলে কিসের একটা নতুন, সায়েন্সের কি একটা নতুন আহ মানে কনসেপ্ট? না, এটা কোনো নতুন কনসেপ্ট না। দেখো, মানুষ 8000 বিফোর ক্রাইস্ট থেকে 1000 বিফোর ক্রাইস্ট থেকে, ক্রাইস্ট এই সময় থেকেই ইনহেরিটেন্সের কনসেপ্ট ওরা জানতো। বাবা, এত পুরনো হয় জেনেটিক্স, এত পুরনো। হ্যাঁ, কারণ ওরা আগে ওয়াইল্ড ওয়াইল্ড যে ভ্যারিয়েন্টস গুলো ছিল, মনে করো, কোথায় গেল তোমার তোমার পুরোনো ওরা কি করতো যে ওয়াইল্ড যে পপুলেশন ছিল, মানে জঙ্গলে যে প্ল্যান্ট গুলো পাওয়া যেত বা অ্যানিমাল গুলো যে পাওয়া যেত, ওগুলোকে ধরে ধরে নিয়ে এসে ওরা সিলেক্টিভ ব্রিডিং করতো। ধরো না, ওয়াইল্ড থেকে ওরা একটা রাইসের ভ্যারাইটি নিয়ে আসলো, রাইস ভ্যারাইটি নাম্বার 1। আবার ওয়াইল্ড থেকে ওরা রাইসের আর একটা ভ্যারাইটি নিয়ে আসলো, রাইসের ভ্যারাইটি নাম্বার 2। এবার রাইসের ভ্যারাইটি নাম্বার 1-এ কি আছে মনে করো? গুড প্রোডাকশন, ভালো, মনে করো ইয়ে দেয়, রাইস প্রডিউস করে, গুড প্রোডাকশন, একই না? আর কিন্তু ওর মধ্যে একটা খারাপ এই জিনিস কি, লেস ডিজিজ রেজিস্টেন্স, মানে ডিজিজ ইজিলি হয়ে যায়, লেস ডিজিজ রেজিস্টেন্স। কিন্তু রাইস 2 প্ল্যান্টে কি আছে মনে করো? ব্যাড প্রোডাকশন, প্রোডাকশন অত ভালো না, অত বেশি চাল হয় না, ব্যাড প্রোডাকশন, কিন্তু মনে করো ভালো কোয়ালিটি কি আছে? গুড ডিজিজ রেজিস্টেন্স, গুড ডিজিজ রেজিস্টেন্স। তাহলে আমাদের
লাগবে ডিজায়ারেবল ক্যারেক্টার গুলো কি কি? ডিজায়ারেবল মানে, ডিজায়ার মানে কি, তুমি কি চাও, যে এমন কোন রাইসটা চাও যে যেই রাইসের গুড প্রোডাক্টও হোক, আবার যেই রাইসের গুড ডিজিজ রেজিস্ট্যান্সও হোক, তাই কি না? তাহলে তুমি কি করাবে, এই দুটো ওয়াইল্ড রাইস প্ল্যান্টের মধ্যে তুমি ক্রস পলিনেশন করাবা, এর পোলিন গ্রেন নিয়ে এর মধ্যে বা এর পোলিন গ্রেন নিয়ে ওর মধ্যে দিবা, দিয়ে এই দুটো রাইস প্ল্যান্ট থেকে তুমি কিছু অফস্প্রিং বানালা। মনে করো 1 নাম্বার, 2 নাম্বার, 3টা, 4টা, এরকম 4টা গাছ তুমি, বাচ্চা গাছ তুমি পেলা। নট নেসেসারিলি সবগুলো গাছের মধ্যে এই ভালো কোয়ালিটি গুলোই থাকবে, দেখা গেলো কোনোটার মধ্যে একটা ভালো একটা খারাপ, দুটোই খারাপ, এরকম। তো ধরে নাও আমি বললাম 3 নাম্বার যে রাইস প্ল্যান্টটা হলো তার মধ্যে শুধু রাইস ওয়ানের ভালো ক্যারেক্টার আর রাইস টু এর ভালো ক্যারেক্টার আসলো, তাহলে এইটা হয়ে গেল তোমার ডিজায়ারেবল ক্যারেক্টার, মানে ডিজায়ারেবল প্ল্যান্ট। এটাকে কি বলে, তুমি সিলেক্ট করলা যে কোন রাইস গাছকে তুমি প্যারেন্ট হিসাবে নিবা, তাহলে সিলেক্ট করে ব্রিডিং করালা, তাহলে কি বলে সিলেক্টিভলি ব্রিডিং। তাহলে এগুলো কি গুড প্রোডাকশন, লেস ডিজিজ রেজিস্ট্যান্স, এগুলোকে কি বলে, এগুলোকে বলে ক্যারেক্টার, এগুলোকে বলে হচ্ছে ক্যারেক্টার বলে। আর এই ক্যারেক্টার গুলোই তোমার পরের জেনারেশনে গেল, তাই কি না? তো ক্যারেক্টার পাস হওয়াকে কি বলে, এখনই শিখালাম, ক্যারেক্টার পাস হওয়াকেই বলা হয় ইনহেরিটেন্স। তার মানে ওদের মধ্যে ইনহেরিটেন্সের নলেজটা অনেক আগের থেকেই ছিল, তাই কি না? সো যেমন ধরো অ্যানিমালের এক্সাম্পল দেওয়া আছে যে ডোমেস্টিকেশন, সিলেকশন এন্ড ডোমেস্টিকেশন করার জন্য ওরা বেশ কাউ এর মধ্যে করাতো, কাউ কাউ এর মধ্যে মনে করো ক্রস ব্রিডিং করাতো, দুটা ডিফারেন্ট ডিফারেন্ট কাউ এর মধ্যে। একটা কাউ এর মনে করো হাই মিল্ক প্রোডাকশন হয়, আর একটা কাউ এর যে বংশ আছে তার মধ্যে মনে করো গুড ডিজিজ রেজিস্ট্যান্স ক্ষমতা আছে। তো এই দুটোর মধ্যে ক্রস করে হাইব্রিড কোয়ালিটির কাউ বানাচ্ছে, যেমন এক্সাম্পল হচ্ছে কি সাহিওয়াল কাউস ইন পাঞ্জাব। তাহলে এই যে হিউম্যান যে যে ইনহেরিটেন্সের নলেজটা আগের থেকেই জানতো, এটার হিস্ট্রিটা এটা আসবে না এক্সামে, তাও এই যে এখান থেকে এই সাহিওয়াল পর্যন্ত এত অব্দি একটু ব্র্যাকেট করে রাখো, ঠিক আছে? তারপরে তোমার লাগবে হচ্ছে আহ পরবর্তীতে আমরা এখন তখন মানুষ ইনহেরিটেন্স ব্যাপারটা জানতো, কিন্তু ইনহেরিটেন্সের সায়েন্সটা জানতো না, যে কেন এরকম হচ্ছে। তো গ্রেগর জোহান মেন্ডেল বলে একজন সায়েন্টিস্ট আসলো, এই সায়েন্টিস্ট ম্যাথামেটিক্যালি প্রুফ করে বলল যে প্যারেন্টের মধ্যে এই ক্যারেক্টার, তাহলে বাচ্চাটার মধ্যে কি ক্যারেক্টার হতে পারে। গ্রেগর জোহান মেন্ডেল এই ম্যাথামেটিক্স দিয়ে এটাকে প্রুফ করলো। তো তার জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে কন্টেম্পোরারি অনেক সায়েন্টিস্টের ক্রিটিসিজম ফেস করতে হয়েছিল। তখনকার সায়েন্টিস্টরাও তো বলছিল যে বায়োলজির মধ্যে ম্যাথ কি করে, ম্যাথ দিয়ে কিভাবে বায়োলজিকে প্রুফ করা যায়, ম্যাথ একটা আলাদা জিনিস, এটা দিয়ে আমি বলে দিব যে বাবাটা লম্বা, মাটা বেটে, আর বাচ্চাটা লম্বা হবে না বেটে হবে, ওটা বলে দেওয়া যাবে? তো গ্রেগর জোহান মেন্ডেল তো করেছিল। তো আমার সেই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে খুব ভালো লাগে, কারণ ও হচ্ছে প্রথম একটা সায়েন্টিস্ট যে বায়োলজিতে ম্যাথকে ইন্ট্রোডিউস করেছিল। তার আগে বায়োলজিতে ম্যাথকে এনকারেজ করা হতো না। তো গ্রেগর জোহান মেন্ডেল কে ছিলেন, উনি উনি অস্ট্রিয়াতে থাকতেন, অস্ট্রিয়া সুইজারল্যান্ডের পাশের একটা কান্ট্রি। তো ওর পড়াশোনাতে ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট ছিল, ম্যাথে বিশেষ করে অনেক ভালো গ্রিপ ছিল। তো কিন্তু ও নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, কারণ ও গ্রাজুয়েশনের এন্ট্রান্স টেস্টে ফেল করেছে। কলেজের যে এন্ট্রান্স টেস্ট হয় ওটাতে ও পাস করতে পারেনি, তো পরে গ্রাজুয়েশন আর করতে পারেনি। তো ও পরে চার্চের ফাদার হয়ে গেল, কিন্তু ও নিজের পড়াশোনা চালিয়ে যায়। তো এই গ্রেগর জোহান মেন্ডেলের পড়াশোনার পাশাপাশি আরেকটা শখ ছিল গার্ডেনিং করা। তো নিজের গার্ডেনে অনেক রকমের গাছ লাগাতো, তার মধ্যে এই যে একটা গাছ হচ্ছে কি বলতো, পি প্ল্যান্টস, মটরশুঁটি, পি প্ল্যান্টস ও লাগাতো। তো 7 বছর ধরে, 7 বছর ধরে পি প্ল্যান্টের উপরে রিসার্চ করেছিল। ও দেখলো যে কোন পি প্ল্যান্টের ফ্লাওয়ারের কালার ভায়োলেট, কোন পি প্ল্যান্টের ফ্লাওয়ারের কালার হোয়াইট। দেখি তো এর সাথে এর ক্রস পলিনেশন করে তার রেজাল্টটা কি হয়। বুঝা গেল? কোন পি প্ল্যান্টের পড মানে কি, এই যে মটরশুটির খোসাটাকে বলে পড, হ্যাঁ কি না? তো পডের কালার গ্রিন, কোন পডের কালার ইয়েলো, দেখি এর সাথে একে ক্রস করিয়ে তার রেজাল্ট কি হয়। তো 7 বছর ধরে ও এই ক্রসিং গুলো করিয়ে করিয়ে করে করে
তার ডেটাগুলো ও কপিতে লিখে রাখতো। আর সেই ডেটাগুলো রেজাল্ট থেকে ও মানে ইনহেরিটেন্সের যে ল গুলো সেই ল গুলো ও বলেছিল। কিন্তু আনফরচুনেটলি গ্রেগর জোহান মেন্ডেলের সাথে কোনো বড়সড় সায়েন্স পাবলিকেশনের কোনো কন্ট্যাক্ট ছিল না। সেই জন্য ও প্রথমে পাবলিশ করেছিল একটা লোকাল সায়েন্স পাবলিকেশনে, লোকাল সায়েন্স ম্যাগাজিনে ও পাবলিশ করেছিল। সেই জন্য ওর এই রিসার্চ পেপারটা অনেক বছর গোটা ওয়ার্ল্ডের কাছে মানে ইন্ট্রোডিউস হয়নি। আর তাও তখন কমিউনিকেশন সিস্টেমও অনেক খারাপ ছিল। তো পরে মোটামুটি 30 না 31 বছর পরে যখন যখন কমিউনিকেশন অনেক ভালো হলো, তখন সায়েন্টিস্টরা দেখলো যে হ্যাঁ, অস্ট্রিয়ার এরকম একজন ফাদার এরকম অনেক একটা রিসার্চ করে এরকম পাবলিশ করেছে। তখন ওরা এই ব্যাপারটা নিয়ে আরো ইয়ে করলো আর তখন গ্রেগর জোহান মেন্ডেলের এই এক্সপেরিমেন্টটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার হলো। কিন্তু ততদিনে উনি হয়তো মারা টারা গিয়েছিলেন। তো গ্রেগর জোহান মেন্ডেলের এই ব্যাপারটা হচ্ছে এখান থেকে, এই যে এত অব্দি ব্র্যাকেট করে রাখো, ঠিক আছে। এবার হচ্ছে নিচের দিকে পড়বা কিন্তু পুরোটা, এগুলা জাস্ট হাইলাইট করা জিনিসগুলো, হ্যাঁ। এবার নিচের দিকে কিছু কিছু টার্মিনোলজি আছে, এগুলোকে মার্ক করো, বুঝাচ্ছি আমি একটু পরে। প্রথমে হচ্ছে ট্রু ব্রিডিং লাইন। ট্রু ব্রিডিং লাইন মানে কি সেটা এখান থেকে জেনারেশন পর্যন্ত ব্র্যাকেট করো। তারপরে মেন্ডেল কোন কোন ক্যারেক্টার গুলোকে দেখেছিল সেটা হচ্ছে এখান থেকে এত অব্দি মার্ক করো। তারপরে হচ্ছে এক্সাম্পল গুলো মার্ক করে নাও, এখান থেকে এত অব্দি মার্ক করে নাও, এই যে এত অব্দি। আচ্ছা, তাহলে ট্রু ব্রিডিং লাইন প্রথমে যেটা আছে ওটা দিয়ে আমরা শুরু করি। তোমাদের ক্লাস 10-এর পড়া মনে আছে যে মেন্ডেল যখন মনোহাইব্রিড ক্রস করেছিল তখন একটা টল প্ল্যান্ট আর একটা ডর্ফ প্ল্যান্টকে নিয়েছিল শুরুতে, তাই কি না? টল আর ডর্ফকে প্যারেন্ট হিসাবে, প্যারেন্টাল জেনারেশন হিসাবে এদেরকে নিয়েছিল। আর এই টল প্ল্যান্টটা ছিল পিওর টল প্ল্যান্ট, আর ডর প্ল্যান্টটাও ছিল পিওর টল প্ল্যান্ট আর ডট প্ল্যান্ট। আমরা জানি টল কিন্তু পিওরও হয় আবার হাইব্রিডও হয়। তোমাদের মনে আছে আশা করি যে পিওর টল হয় ক্যাপিটাল টি, তাই কি না? আর হাইব্রিড টল হয়, হ্যাঁ, হাইব্রিড টল হয় ক্যাপিটাল টি স্মল টি। তো মেন্ডেল হাইব্রিড টল দিয়ে শুরু করেনি, মেন্ডেল পিওর টল দিয়ে শুরু করলো। কিন্তু মেন্ডেল বুঝলো কি করে এটা পিওর টল? তো পিওর টল যতটা লম্বা হবে হাইব্রিড টলও ততটাই লম্বা হবে। কিন্তু মেন্ডেল বুঝলো কি করে এটা পিওর টল? মেন্ডেল কি গাছটা কেটে তার ভিতরে কি দেখেছিল যে ওর গায়ে ক্যাপিটাল টি লেখা আছে? ওটা কি হয়? তাহলে মেন্ডেল বুঝলো কি করে? অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ি সেটা মেন্ডেলের অ্যাকচুয়াল রিসার্চের জিসটা পড়ি। মেন্ডেল 7 বছর ধরে এমনি খাটাখাটনি করেনি। মেন্ডেলের পিওর টলটাকে বোঝেনি, মেন্ডেলের পিওর টলটাকে নিয়ে এসছে অনেক কিছু করে। কিভাবে নিয়ে আসলো স্যার? ও বললো কি, প্রথমে দুটো টল প্ল্যান্ট নিল, এই টল প্ল্যান্টের মধ্যে ক্রসিং করালো, ক্রসিং করিয়ে ও মনে করো পরের জেনারেশনের মনে করো দুটা টল প্ল্যান্ট আর দুটা ডোয়ার্ফ প্ল্যান্ট পেল। টল প্ল্যান্ট থেকে দুটা টল প্ল্যান্ট আর দুটা ডোয়ার্ফ প্ল্যান্ট পেল, ঠিক আছে। ডোয়ার্ফ প্ল্যান্টকে বাদ দাও, এই দুটা টল প্ল্যান্টের মধ্যে আবার ক্রস করালো, তাতে করে মনে করো তিনটা টল আর একটা ডট ধরে নাও। তিনটাই যে আসবে তা না, কম বেশি আমি বলছি এক্সাম্পল, হ্যাঁ। তাহলে এই ডটটাকে বাদ দাও, এবার এই টল প্ল্যান্ট গুলোর মধ্যে আবার ক্রস করালো। এরকম করতে করতে মানে জেনারেশন বাই জেনারেশন ও ততক্ষণ ক্রস করতে থাকলো টল প্ল্যান্ট গুলোর মধ্যে যতক্ষণ না সব প্ল্যান্ট গুলো টল হচ্ছে। সব প্ল্যান্ট গুলো টল হচ্ছে, বোঝা গেল? এটাকে বলে ট্রু ব্রিডিং লাইনিং করা, এটাকে বলে ট্রু ব্রিডিং লাইনিং করা। তার মানে এই যে টল প্ল্যান্ট গুলো পরে পেলো, এর পরের জেনারেশনও সব প্ল্যান্টইও টল পাবে, তারপরের জেনারেশনও সব প্ল্যান্ট টল পাবে। তার মানে বুঝলো এই টল প্ল্যান্ট গুলো হচ্ছে কি বলতো, পিওর টল প্ল্যান্ট, বুঝা গেল? আর আগে যে টল প্ল্যান্ট গুলো ছিল ওগুলোতে টলও পাচ্ছিল আবার ডর্ফও পাচ্ছিল, তার মানে কি এগুলো পিওর টল ছিল? না, ওর মধ্যে ডর্ফনেসটা লুকিয়ে ছিল, জন্যই তো টল থেকে ডর্ফ আসলো। তো যতক্ষণ না পর্যন্ত টল পাচ্ছে, সব প্ল্যান্ট টল পাচ্ছে, ততক্ষণ ও করে 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 পিওর টল প্ল্যান্টকে নিয়ে আসলো।
নিয়ে এসে তারপরের কাজটা করবে। কি জিনিসটা বুঝলো তো? তাহলে ট্রু ব্রিডিং লাইন এটাকেই বলে। এই যে দেখো এখানে লেখা আছে যে মেন্ডেল ট্রু ব্রিডিং লাইন ইজ ওয়ান দ্যাট হ্যাভিং আন্ডারগন কন্টিনিউয়াস সেলফ পলিনেশন, টলের সাথে টল, টলের সাথে টল, কন্টিনিউয়াস পলিনেশন করিয়ে করিয়ে যতক্ষণ না শো দা স্টেবল ট্রেট ইনহেরিটেন্স, স্টেবল ট্রেট মানে যতক্ষণ না সব টল হচ্ছে, অ্যান্ড এক্সপ্রেশন ফর সেভারাল জেনারেশন, যতগুলো জেনারেশন হবে তারপরে সবগুলোই টল হবে। আচ্ছা, এবার দেখে নিই মেন্ডেল পি প্ল্যান্টের কোন কোন ক্যারেক্টার গুলোকে অবজার্ভ করেছিল। দেখো এই লিস্টে দেখো ডমিনেন্ট রিসেসিভে পরে আসছে, আগে দেখো ক্যারেক্টার কাকে বলে আর ট্রেইট কাকে বলে বুঝো। আমি যদি বলি ক্যারেক্টার হচ্ছে স্কিন কালার, স্কিন কালার হচ্ছে ক্যারেক্টার, তাহলে স্কিন কালারের যে ভ্যারিয়েশন হয়, মনে করো ফেয়ার আর ডার্ক, মানুষের কথা বলছি, অনেক শেড হয়, আমি দুটো দিয়ে বলছি, তাহলে এগুলো হচ্ছে ট্রেইট। স্কিন কালারটা হচ্ছে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের যে ভেরিয়েন্ট সেগুলোকে বলে ট্রেইট। বুঝা গেল জিনিসটা? তো ধরে নাও সিড শেপ হচ্ছে ক্যারেক্টার, কিন্তু সিড শেপের যে ভ্যারিয়েন্ট গুলো হয় রাউন্ড আর রিঙ্কল, সেগুলো হচ্ছে ট্রেইট। সিড কালার হচ্ছে ক্যারেক্টার, তাহলে তার যে যে ভ্যারিয়েন্ট গুলো হয় ইয়েলো আর গ্রিন, সেগুলো হচ্ছে ট্রেইট। তো ক্যারেক্টার আর ট্রেইটের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এগুলোকে আবার ক্যারেক্টার বলো না, এগুলো আবার ক্যারেক্টার নেই, এগুলো ট্রেইট। ক্যারেক্টার কিন্তু ও যার আন্ডারে পড়ে। বুঝা গেল তো? তাহলে এরকম 7টা ক্যারেক্টার, এই যে 1 2 3 4 5 আর নিচে 6 7, ফ্লাওয়ার পজিশন আর হচ্ছে স্টেম হাইট, 7টা ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের দুটা করে ট্রেইট। তাহলে টোটাল কটা ভ্যারিয়েন্ট হলো? 7 × 2 করলে কত হয়? 14। 14 ট্রু ব্রিডিং পি প্ল্যান্ট ভ্যারিয়েন্টকে ও নিয়েছিল। বোঝা গেল তো জিনিসটা? আর এগুলো সবাই ট্রু ব্রিডিং ছিল, ট্রু ব্রিডিং লাইন মানে পিওর ছিল। তার মানে যদি রাউন্ড যদি বলতে চাও, ডমিনেন্ট হলে আমরা ক্যাপিটাল দিয়ে লিখি, হ্যাঁ কি না? রাউন্ড কে বললে কি বলবো? ক্যাপিটাল আর দুটোই ক্যাপিটাল আর নিতে হবে, তার মানে ওটা হচ্ছে ট্রু ব্রিডিং পিওর। রিঙ্কল তো স্মল আর ইয়েলো নিলে কি নেই আমরা? ক্যাপিটাল ওয়াই। গ্রিন নিলে আমরা কি নিই? স্মল ওয়াই এরকম। তো মেন্ডেল এইগুলো নিয়ে রিসার্চ করেছিল, আমরা শুধু করি টল আর ডট, কিন্তু করেছিল সবগুলোতেই। বুঝা গেল? সবগুলোর একই প্যাটার্ন ও লক্ষ্য করলো। তো সিড শেপ, সিড কালার, ফ্লাওয়ার কালার বুঝে যাওয়া। তোমার হচ্ছে পডের শেপ, দেখো তো পডের শেপ দুটো দুটো আছে, একটাতে দেখো পডটা কোনো মানে একদম ফুল বেলুনের মতো ফুল, যেটার আর একটা নাম হচ্ছে তোমার ইনফ্ল্যাটেড। ফুলের আর একটা নাম হচ্ছে ইনফ্ল্যাটেড। ফুলের আর একটা নাম হচ্ছে ইনফ্ল্যাটেড হলো। আর হচ্ছে কনস্ট্রিক্টেড। কনস্ট্রিক্টেড পট দেখো এরকম একটু কুচকানো হয়, একটু এরকম টাইপের হয়, একটু খাঁজ খাঁজ থাকে। তারপরে পটের কালার গ্রিন হয় আর ইয়েলো হয়। তারপরে চলে আসে হচ্ছে ফ্লাওয়ারের পজিশন। ফ্লাওয়ারের পজিশনটা বুঝে নাও, অ্যাক্সিয়াল আর টার্মিনাল। অ্যাক্সিয়াল মানে হচ্ছে যদি এটা গাছের অ্যাক্সিস হয়, তাহলে অ্যাক্সিসের দুই দিকে ফুলগুলো ফুটবে। বুঝা গেল তো? তাহলে বলে হচ্ছে অ্যাক্সিয়াল। দেখো এখানে গাছটা এই যে এটা অ্যাক্সিস, অ্যাক্সিসের দুই দিকে ফুলটা ফুটেছে। আর টার্মিনাল মানে কি? এটা যদি ফ্লাওয়ারের গাছের অ্যাক্সিস হয়, তাহলে টার্মিনালে মানে একদম এন্ডে ফুলগুলো ফুটবে, একদম এন্ডে ফুলগুলো ফুটবে। দেখো এটা হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিসের এন্ডে ফুলগুলো ফুটেছে, তাহলে ওটাকে বলে টার্মিনাল। আর স্টেমের হাইট তো জানোই, টল আর হচ্ছে ডোয়ার্ফ, স্টেমের হাইট। তাহলে 7টা ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের দুটা করে ট্রেট, তাহলে টোটাল 14টা ট্রু ভ্যারিয়েন্ট নিয়ে ও কাজ করেছিল। সেগুলোর এক্সাম্পল অলরেডি আমি তোমাদেরকে বলে দিলাম, যে হচ্ছে কি কি এক্সাম্পল হচ্ছে স্মুথ অর রিঙ্কলড সিড। আচ্ছা, তোমাদের বইতে এখানে নিচে স্মুথ লেখা আছে, কিন্তু এই চার্টে কিন্তু রাউন্ড লেখা আছে। রাউন্ড মানেই, রাউন্ডেরই আর একটা নাম কি বলতো? স্মুথ। রাউন্ডেরই আর একটা মানে হচ্ছে স্মুথ। আর ফুল পটের আর একটা মানে কি বলো? ইনফ্ল্যাটেড। ফুলের আর একটা মানে কি? ইনফ্ল্যাটেড। তাহলে
রাউন্ড মানে স্মুথ অর রিঙ্কল সিড, ইয়েলো অর গ্রিন সিড, ইনফ্ল্যাটেড ব্র্যাকেটে ফুল অর কনস্ট্রিক্টেড গ্রিন অর ইয়েলো পড, তারপরে টল আর ডট প্ল্যান্ট, এরকম করে টোটাল 14টা ট্রেইট। আর এই পেজে সেগুলোর ইয়েগুলো দেওয়া আছে, তোমার একটা টেবিল করেও দেওয়া আছে, 7টা ক্যারেক্টার আর প্রতিটা ক্যারেক্টারের 2টা করে ট্রেইট। হলো তো? এবার মেন্ডেল পলিনেশন করলো কি করে, মেন্ডেল পলিনেশন গুলো করলো কি করে, তুমি ধরে নাও মেন্ডেল মনে করো ভায়োলেট ভায়োলেট ফ্লাওয়ার পি প্ল্যান্টের সাথে হোয়াইট ফ্লাওয়ার পি প্ল্যান্টের ক্রস করাতে চায়। তো মেন্ডেল করতে যাচ্ছে কি, ভায়োলেট ফ্লাওয়ারটাকে ফিমেল হিসেবে নিতে চায়, ভায়োলেট ফ্লাওয়ারটাকে ফিমেল হিসেবে নিতে চায়, আর হোয়াইট ফ্লাওয়ারটাকে মেল হিসেবে নিতে চায়। তার মানে ভায়োলেট ফ্লাওয়ারটারও এগটাকে ইউজ করবে, ভায়োলেট ফ্লাওয়ারের এগ কে ইউজ করবে, আর হোয়াইট ফ্লাওয়ারেরও পোলেন গ্রেন কে ইউজ করবে, তাই তো? এইটা হচ্ছে মেল সিম্বল, এটা সরি এটা হচ্ছে ফিমেল সিম্বল, আর এটা হচ্ছে কি বলতো, মেল সিম্বল। তো ও ফিমেল ফ্লাওয়ার বানালো কি করে, ওই তো দেখো কেচি দিয়ে মেল পার্ট গুলোকে কেটে দিচ্ছে, অ্যান্থার গুলোকে কেটে দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে থাকলো পরে কি, শুধু তোমার কার্পেল, এই যে স্টিগমাটাই পড়ে থাকলো। এই প্রসেসটাকে কি বলে বলো, আগের চ্যাপ্টারে পড়িয়েছি, ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন ব্যাগিং ওই প্রসেসেও পড়েছি। তো তারপরে তো এই এই প্ল্যান্টে এই ফ্লাওয়ারের কিছু কাটতে হবে না, এর অ্যান্থার গুলো ম্যাচিওর হলো, ওর মধ্যে পোলেন গ্রেন তৈরি হলো, তারপরে পোলেন গ্রেন গুলোকে ব্রাশ দিয়ে স্টিগমার উপরে দিয়ে দিল, দিয়ে ওখান থেকে যে ফ্রুটটা হলো, সেই ফ্রুটের যে সিড গুলো, এই সিড গুলো তো মাটিতে লাগিয়ে লাগিয়ে ও দেখলো যে এই রেজাল্ট কি হচ্ছে, মানে ভায়োলেট কালারের ফ্লাওয়ার হচ্ছে না হোয়াইট কালারের ফ্লাওয়ার হচ্ছে, ওটা দেখলো, দেখে ও কপিতে লিখে রাখলো। ঠিক আছে তো? তাহলে প্রথমে আমরা চলে আসি ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। ইনহেরিটেন্স অফ ওয়ান জিন মানে হচ্ছে মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস। প্রথমে আগে বোঝো ইনহেরিটেন্স অফ ওয়ান জিন অর মনোহাইব্রিড ক্রস মানে কি। তুমি যদি একটা ক্যারেক্টার নাও, নাও, ধরে নাও আমি শুধু বললাম হাইট, শুধু হাইট কে নাও, তাহলে একটা ক্যারেক্টারের কটা ট্রেইট হয়, 2টা ট্রেইট হয়, একটা হচ্ছে টল আর একটা হচ্ছে রক। তো ট্রেইট 2টা দেখলে হবে না, ক্যারেক্টার কটা নিয়েছো, একটা, তাহলে ওয়ান মানে কি মনো, বুঝে গেল? তাহলে মনো হাইব্রিড ক্রস, বুঝা গেল তো? ওয়ান মানে কি মনো, মনো হাইব্রিড ক্রস, একটা ক্যারেক্টার 2টা ট্রেইট দেখবে না, ক্যারেক্টার একটা, তাই মনো হাইব্রিড ক্রস। কিন্তু যদি দুটো ক্যারেক্টার নেয়, হ্যাঁ ধরে নাও সিডের শেপ নিল, সিডের শেপ, প্লাস সিডের কালারও নিল, তাহলে সিডের শেপ আবার 2 রকমের হয়, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে রিঙ্কল, হ্যাঁ কি না? আর কালার আবার 2 রকমের হয়, ইয়েলো আর হচ্ছে গ্রিন, এগুলো ক্লাস 10-এ করেছো। তো যদি ক্যারেক্টার আবার দুটো নেয়, দুটো মানে টু মানে ডাই, তাহলে ওটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। তো ডাই হাইব্রিড ক্রস আমরা পরের দিন করব, আজকে আমরা মনো হাইব্রিড ক্রস নিয়ে করব। তাহলে একটাই ক্যারেক্টার মানে একটা হাইটের শুধু জিন, তার মানে একটাই জিনকে অবজার্ভ করলো। স্যার, ব্যাপারটা হচ্ছে যে যদি ও একটা ক্যারেক্টারকেই অবজার্ভ করে, ও যদি মনে করো শুধু স্টেমের হাইটটাকেই ও নিল, হ্যাঁ, তাহলে বাকি ক্যারেক্টার গুলোকে এক্সপ্রেস করবে না, করবে কিন্তু ওগুলো খাতায় লিখবে না। কথাটা বুঝলা? মনোহাইব্রিড ক্রসে যখন ও রেজাল্ট গুলো লিখবে, শুধু একটা ক্যারেক্টারেরই রেজাল্ট লিখবি, বাকি ফ্লাওয়ারের কালার কি হলো না হলো, পজিশন কি হলো না হলো, ওগুলা ও খাতায় লিখবে না, তাহলে ওটা মনোহাইব্রিড ক্রস। কিন্তু ও যদি মনে করো দুটো জিনিসকে খাতায় লেখে, ফ্লাওয়ারের কালারও নিল আবার ফ্লাওয়ারের পজিশন, দুটো ক্যারেক্টারকে যদি ও অবজার্ভ করে, বাকিগুলো আছে কিন্তু ও লিখলো না, বুঝলা তো? তাহলে ওটা হচ্ছে কি বলতো, ডাইহাইব্রিড ক্রস। তো আজকে মনোহাইব্রিড ক্রস মানে শুধু একটা জিন, শুধু হাইটের জিন নিয়েই আমরা ডিসকাস করি। তাহলে প্রথমে চলে আসি যে
ইনহেরিটেন্স অফ ওয়ান জিন মানে মনোহাইব্রিড ক্রস। তো মনোহাইব্রিড ক্রস করার জন্য মেন্ডেল কি করলো, মেন্ডেল নিল হচ্ছে একটা পিওর টল নিল, একটা পিওর টল প্ল্যান্ট নিল, আর একটা ডর্ফ, ডর্ফটাও পিওরই হবে, পিওর ডর্ফ প্ল্যান্ট নিল। আর তোমাদেরকে একটু আগে আমি শিখালাম ও পিওর ট্রু ব্রিডিং লাইন কিভাবে বানিয়েছে, আগে বলেছি হ্যাঁ কি না। বারবার বারবার সেলফ পলিনেশন করাতে করাতে যতক্ষণ না পর্যন্ত সব গাছ টল হচ্ছে, সেভারাল জেনারেশন পর্যন্ত, ওইভাবে ওর পিওর টল আর পিওর ডর্ফকে নিয়ে আসলো। তো এদেরকে নিল হচ্ছে প্যারেন্ট হিসাবে, প্যারেন্টাল জেনারেশন, এরা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। তাহলে প্যারেন্টাল জেনারেশনের মধ্যে যখন ও ক্রস করালো, মানে এর পোলেন গ্রেন ওর মধ্যে, ওর পোলেন গ্রেন এর মধ্যে, সব সবই করলো, তখন ও প্যারেন্টাল জেনারেশন থেকে পেলো হচ্ছে F1 জেনারেশন, মানে ফিলিয়াল ওয়ান জেনারেশন। ফিলিয়াল ওয়ান জেনারেশন ও পেলো, ফিলিয়াল মানে হচ্ছে বাচ্চা কাচ্চাকে ফিলিয়াল বলে। তো যখন ও পিওর টলের সাথে পিওর ডট করলো, ধরে নেওয়া চারটা গাছ পেলো, চারটাই টল পেলো, চারটাই টল পেলো, তখন ওর মাইন্ডে একটা কোয়েশ্চেন আসলো, তো ডোয়ার্ফনেসটা গেল কোথায়? ডোয়ার্ফনেসটাও তো একটা ক্যারেক্টার, তো ওই ক্যারেক্টারটা কোথায় হারিয়ে গেল? তো তো ও এখান থেকে এই যে F1 জেনারেশনের রেজাল্ট থেকে ও ফার্স্ট ল বললো, ফার্স্ট ল অফ ইনহেরিটেন্স। এই রেজাল্ট দেখে ও বললো হচ্ছে ফার্স্ট ল অফ ইনহেরিটেন্স। ফার্স্ট ল অফ ইনহেরিটেন্স হচ্ছে ল অফ ডমিনেন্স, ল অফ ডমিনেন্স। তো ল অফ ডমিনেন্স অনুযায়ী কি, যখন একটা ক্যারেক্টার, ক্যারেক্টার কিন্তু একটাই, কি সেটা, স্টেমের হাইট। তো একটা ক্যারেক্টারের দুটো পিওর ভ্যারিয়েন্টের মধ্যে, দুটো কি বললাম, পিওর ভ্যারিয়েন্টের মধ্যে ক্রস করালে তার থেকে যেই প্ল্যান্ট গুলো হবে, সেই প্ল্যান্টে যেই ক্যারেক্টারটা এক্সপ্রেস হচ্ছে, দেখো এখানে কি এক্সপ্রেস হচ্ছে, সবাই টল, তাহলে টলনেস কে বলবো হচ্ছে ডমিনেন্ট ট্রেইট। টলনেস কে বলবো হচ্ছে ডমিনেন্ট ট্রেইট, আর যেটা এক্সপ্রেস হলো না পরের জেনারেশনে, সেটাকে বলবো হচ্ছে রিসিসিভ ট্রেইট। এটা হচ্ছে ল অফ ডমিনেন্স, পারবা তো? এইবার মেন্ডেল করলো কি, এই যে F1 জেনারেশন যে পেলো, এই যে দেখো F1 জেনারেশনে যত টল প্ল্যান্ট পেলো, তাদের মধ্যে আবার ও ক্রস করালো, মনে করো এই টল প্ল্যান্ট আর এই টল প্ল্যান্ট আর এই টল প্ল্যান্টের মধ্যে ক্রস করালো, ক্রস করিয়ে ও ওখান থেকে মনে করো আবার F2 জেনারেশন পেলো, মনে করো F1 থেকে F2 জেনারেশন পেলো, মানে ফিলিয়াল 2 জেনারেশন পেলো। আর ফিলিয়াল 2 এর জেনারেশনের রেজাল্টটা দাঁড়ালো, ধরে নাও চারটা গাছ পেলো, চারটা গাছের মধ্যে তিনটে পেলো টল, তিনটে পেলো টল, কিন্তু একটা পেলো আবার ডোয়ার্ফ। তখন ওর মাথাটা খারাপ হয়ে গেল, শালা টল প্ল্যান্ট থেকে ডোয়ার্ফ প্ল্যান্ট আসলো আবার কি করে? বুঝা গেল কথাটা? টল প্ল্যান্ট, বাবা টল মা টল, বাচ্চাটা ডোয়ার্ফ, বাবা কালো মা কালো, বাচ্চাটা ফর্সা। হ্যাঁ, বুঝা গেল? তখন F2 জেনারেশনের এই রেজাল্ট থেকে ও সেকেন্ড ল বললো, F2 জেনারেশনের এই মানে রেজাল্ট থেকে ও বললো হচ্ছে সেকেন্ড ল, সেকেন্ড ল অফ ইনহেরিটেন্স। সেকেন্ড ল অফ ইনহেরিটেন্স হচ্ছে ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশনের তিনটে পয়েন্ট বললো, মন দিয়ে দেখো। ও বললো যে ক্যারেক্টার্স আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস, ও বললো হচ্ছে ক্যারেক্টার্স আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস, এক নাম্বার বললো। দুই নাম্বার বললো কি, ফ্যাক্টর গুলো আবার পেয়ারে থাকে, ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স, ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স, হলো। আর তিন নাম্বার বললো ডিউরিং গ্যামেটোজেনেসিস, ডিউরিং
গ্যামেটোজেনেসিস, they break their pairing, নিজের পেয়ারিং গুলো ভেঙে দেয়। ব্রেক দেয়ার পেয়ারিং মানে হচ্ছে সেগ্রিগেট হওয়া, সেগ্রিগেট মানে সেপারেট হওয়া, সেগ্রিগেট। ডিউরিং গ্যামেটোজেনেসিস they break their pairing and go to gametes, go to gametes alone। তিনটা পয়েন্ট বললাম, তিনটা পয়েন্ট আগে বোঝো। ক্যারেক্টারস আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস, ফ্যাক্টরস অকারিং পেয়ার। কিন্তু যখন গ্যামেটোজেনেসিস মানে কি, যখন গ্যামেট বানায় তখন ওরা ওই পেয়ার গুলোকে ভেঙে গ্যামেটের মধ্যে একা একা যায়। এটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। এবার এটার মানেটা আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখো, ও বললো কি, প্রথম পয়েন্ট কি বললাম, ধরে নাও ক্যারেক্টার, মনে করো হাইট, হ্যাঁ কি না, হাইট, হাইটটা কি দিয়ে ডিটারমাইন হবে, একটা কি দিয়ে, ফ্যাক্টর দিয়ে। যেই ফ্যাক্টরকে এখন আমরা জানি হচ্ছে কি বলতো, জিন। দেখো, ও তখন জিন টিন কিছুই আবিষ্কার হয় নাই, সেল ক্রোমোজোম অত ভালো করে আবিষ্কারই হয় নাই, ও জিনের কনসেপ্ট দিয়ে দিল, খালি জিন ওয়ার্ডটা ইউজ করেনি, ফ্যাক্টর ওয়ার্ডটা ইউজ করেছিল। তো কি বললো, ক্যারেক্টার, হাইট তো ক্যারেক্টার না, ক্যারেক্টার আর ডিটারমাইন বাই কি বলেছে, ফ্যাক্টর। ফ্যাক্টর মানে এখন আমরা কি জানি, জিন। এইবার এই জিনের যে ভ্যারিয়েন্ট সেগুলোকে বলে হচ্ছে অ্যালিল, জিনের ভ্যারিয়েন্ট গুলোকে বলে হচ্ছে অ্যালিল। যেরকম ক্যারেক্টারের ভ্যারিয়েন্টকে কি বলে, ট্রেইট বলে, নাকি না? ক্যারেক্টারের ভ্যারিয়েন্টকে যেরকম ট্রেইট বলে, সেরকম জিনের ভ্যারিয়েন্টকে বলে অ্যালিল। তো ও ডমিন্যান্ট যে ট্রেইটটা তার অ্যালিলকে ক্যাপিটাল দিয়ে ডিনোট করলো, আর যেটা রিসিসিভ যে মানে ট্রেইটটা তার অ্যালিলকে স্মল টি দিয়ে ডিনোট করলো। বুঝা গেল? তো এই অ্যালিল গুলোই হচ্ছে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। যেটা ডমিনেন্ট সেটাকে কি দিয়ে ডিনোট করলো, ক্যাপিটাল টি দিয়ে, আর যেটা রিসিসিভ সেটাকে স্মল টি দিয়ে ডিনোট করলো। কিন্তু সেকেন্ড পয়েন্টে আমি কি বললাম, যে ক্যারেক্টারস আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস এন্ড ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স। তার মানে ক্যাপিটাল টি একা একা থাকবে না, ক্যাপিটাল টি পেয়ারে থাকবে, দুটো থাকবে। স্মল টি একা একা থাকবে না, স্মল টি কি থাকবে, পেয়ারে থাকবে। বুঝা গেল তো? একটা একটা করে পয়েন্ট আমি কিন্তু ক্র্যাক করে দিচ্ছি। আমি ফার্স্ট পয়েন্টটা ক্র্যাক করেছি যে ক্যারেক্টারস আর ডিফাইন্ড বাই ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানে জিন, যেগুলোকে উনি অ্যালিল বললেন, মানে জিনের ভ্যারিয়েন্ট গুলোকে অ্যালিল বললেন। আর সেকেন্ড পয়েন্ট কি বললাম, ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স। কিন্তু যখন গ্যামেট বানাবে, গ্যামেটোজেনেসিস মানে কি, যখন পোলেন গ্রেন বানাবে বা ওভাম বানাবে, বা মানুষ যখন স্পার্ম বা ওভাম বানাবে, তখন এগুলো পেয়ারিং গুলো ভেঙে ওরা একা একা গ্যামেটে যায়। মানে কি স্যার, মনে করো এটা হচ্ছে গ্যামেট, মনে করো এই পিওর টল প্ল্যান্টটা দুটো গ্যামেট বানালো, মনে করো এখানে গ্যামেটকে গোল গোল দিয়ে দিচ্ছি। তো এই পেয়ারে যাবে না, এখন আর এরকম পেয়ারে যাবে না, যাবে কি, একা একা যাবে। বুঝা গেল এবার? একটা গ্যামেটে একটা টি যাবে, দুটা টি যাবে না। তাহলে এইভাবে গ্যামেটোজেনেসিস হওয়ার সময় কি বলেছে, পেয়ারিংটাকে ব্রেক করে একা একা গ্যামেটে যায়। তার মানে নিজেদের থেকে নিজেরা কি হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, সেগ্রিগেট হয়ে যাচ্ছে, ল অফ সেগ্রিগেশন। বুঝা গেল এইটুকুনি? এখানেও তাই হবে। এই পিওর ডট প্ল্যান্টটাও যখন গ্যামেট বানাবে, সেই গ্যামেটের মধ্যে দুটো স্মল টি যাবে না, কটা স্মল টি যাবে, একটা স্মল টি যাবে। দেখো, তাহলে মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা, অসাধারণ ব্যাপার। দুটো ক্রোমোজোম থাকা মানে কি, ডিপ্লয়েড, হ্যাঁ কি না? আর একটা ক্রোমোজোম থাকা মানে কি, হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার সময় কোন সেল ডিভিশন হয়, মিওসিস সেল ডিভিশন। দেখো, তখন মিওসিস সেল ডিভিশন কিছুই এগুলো আবিষ্কার হয়নি, ও ম্যাথ দিয়ে এগুলো বলে দিল। দারুণ ব্যাপার। বোঝা গেল জিনিসটা? তাহলে দুটো ক্যাপিটাল টি, দুটো আছে তার মানে ডিপ্লয়েড, আর গেল কয়টা, একটা করে, তার মানে কি, হ্যাপ্লয়েড। তো এখানেও তাই হচ্ছে, এখানেও মিওসিস হয়ে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে। এইবার যখন ফার্টিলাইজেশন হবে,
ফার্টিলাইজেশন অনেক ভাবেই হতে পারে। এই ক্যাপিটাল টি মেল গ্যামেটের সাথে ধরো স্মল টি ফিমেল গ্যামেটের ফিউশন হলো, তাহলে কম্বিনেশন কি দাঁড়ালো? ক্যাপিটাল টি স্মল টি। আবার এই ক্যাপিটাল টি এই মেল গ্যামেটের সাথে এই স্মল টি এর ফার্টিলাইজেশন হলো, তাহলে কি দাঁড়ালো? ক্যাপিটাল টি স্মল টি। এই মেল গ্যামেটের সাথে এই ফিমেল গ্যামেটের হলো ক্যাপিটাল টি স্মল টি। আবার এই মেল গ্যামেটের সাথে এই ফিমেল গ্যামেটের হলো কি দাঁড়ালো? ক্যাপিটাল টি স্মল টি। এবার সবগুলোতেই দেখো কম্বিনেশন কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল টি স্মল টি। এবার ক্যাপিটাল টি ছিল আমাদের কি ডমিনেন্ট, সেই জন্য ডমিনেন্ট অ্যালিলটা থাকার জন্য কি হচ্ছে? টলনেসটা এক্সপ্রেস হচ্ছে। আর ডরফনেসের জিনটা আছে, স্মল টি জিনটা আছে, কিন্তু ওটা এক্সপ্রেস হচ্ছে না, তাই ওটাকে বললো রিসিসিভ। বুঝা গেল? এইবার আমি বলছি যে এই যে আমি যেভাবে করলাম দাগ দিয়ে, এই দাগগুলো করার একটা ট্রিক্স আছে, আমি আবার করে দেখাচ্ছি। তুমি তোমার ডান দিকে, তোমার বাঁ দিকে যেগুলো আছে এগুলোকে কনস্ট্যান্ট ধরবে, এগুলোকে কনস্ট্যান্ট ধরবে। আর ওদিকে যেগুলো আছে এগুলোকে ভ্যারিয়েবল ধরবে। বুঝা গেল? এগুলোকে ভ্যারিয়েবল ধরবে। তাহলে এই টি কে কনস্ট্যান্ট ধরো, একটা ভ্যারিয়েবল নিয়ে আসো। এই টি কেই আবার কনস্ট্যান্ট ধরো, আর একটা ভ্যারিয়েবল নিয়ে আসো। বুঝা গেল? এবার এই টি কে কনস্ট্যান্ট ধরো, একটা ভেরিয়েবল, আবার একে কনস্ট্যান্ট ধরো, আর একটা ভেরিয়েবল, তাহলে তোমার এরকম পরপর হবে। পারবা তো এরকম? আমি দেখেছি স্টুডেন্টরা এটা ঠিক করে অ্যারেঞ্জ করতে পারে না খাতায়, এটা উপরে নিচে কেমন টেরা বেঁকা ঝামেলা গোজামিল করে দেয়। লেফট সাইড গুলোকে ধরবা কনস্ট্যান্ট, ওই দিকের গুলোকে ধরবা ভ্যারিয়েবল। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, এই প্ল্যানটা প্যারেন্ট প্ল্যানটাও ছিল টল, আর ওর চাইল্ড প্ল্যানটাও হলো টল, কিন্তু এই টলের কম্বিনেশন হচ্ছে ক্যাপিটাল টি, এই টলের কম্বিনেশন হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তো তোমাদেরকে আগেই শিখিয়েছি যদি দুটো সেম হয় তাহলে ওটাকে কি বলে? পিওর। পিওরের আরেকটা নাম হচ্ছে হোমোজাইগাস। পিওরের আরেকটা নাম হচ্ছে কি বলতো? হোমোজাইগাস টল। আর যদি দুটো আলাদা আলাদা হয়, একটা ক্যাপিটাল একটা স্মল, তার মানে ওগুলো হাইব্রিড, হ্যাঁ কি না? আর হাইব্রিডের আরেকটা নাম হচ্ছে হেটেরোজাইগাস। হাইব্রিডের আরেকটা নাম কি? হেটেরোজাইগাস। কুশল, বোঝা যাচ্ছে তো? এখন আর প্রবলেম নাই তো? তাহলে এটাও হাইব্রিড টল, এইচ লিখে দিলাম। এটাও হাইব্রিড টল। সবগুলোই দেখো এখানে কি দাঁড়াচ্ছে? হাইব্রিড টল। হলো, ভালো কথা। এবার মেন্ডেল যখন F1 থেকে F2 বানালো, তখন এই টলের সাথে এই টলের ক্রস করালো। তাহলে এরাও যখন গ্যামেট বানাবে, গ্যামেটের মধ্যে ল অফ সেগ্রিগেশন ফলো হবে কি হবে না? তাহলে এই এই যে এটা যে পেয়ারে আছে, পেয়ার গুলো ভেঙে যাবে, গ্যামেটের মধ্যে যাবে একটা করে টি, একটা 50% যাবে ক্যাপিটাল টি, 50% যাবে স্মল টি। এরাও গ্যামেট বানাচ্ছে, 50% যাবে ক্যাপিটাল টি, 50% যাবে স্মল টি। বুঝা গেল? এবার কনস্ট্যান্ট ভেরিয়েবল, এই যে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, এবার এটাকে কনস্ট্যান্ট ভেরিয়েবল, আর এবার হচ্ছে এইটাকে কনস্ট্যান্ট, আর এইটাকে ভেরিয়েবল। তাহলে দেখো জিনিসটা এরকমই দাঁড়াচ্ছে। একটা একটা করে দেখি এবার। এই ক্যাপিটাল টি এর সাথে এই ক্যাপিটাল টি, তাহলে কি কম্বিনেশন হলো? ক্যাপিটাল টি দুটাই ক্যাপিটাল টি, তাহলে এটা কি টল? পিওর টল বা হোমোজাইগাস টল। এবার এই ক্যাপিটাল টি এর সাথে একটা স্মল টি, তাহলে কম্বিনেশন কি হলো? ক্যাপিটাল টি স্মল টি, তার মানে এটা কিরকম টল? হাইব্রিড টল, হেটেরোজাইগাস। এবার এইটা কনস্ট্যান্ট, এইটা ভেরিয়েবল, তাহলে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, তাই কি না? তাহলে এটাও কিরকম টল হলো? হাইব্রিড টল। আর এইবার লাস্ট এই স্মল টি এর সাথে এই স্মল টি, তার মানে এটাও একটাও ক্যাপিটাল টি নেই, তার মানে এটা পিওর ডর্ফ। ডর্ফ কখনো ক্যাপিটাল টি দিয়ে হতেই পারে না, কারণ ক্যাপিটাল টি থাকলেই কি হয়ে যেত? টল হয়ে যেত। তাই ডর্ফ সবসময় পিওরই হয়। এটুকুনি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এবার একটা একটা করে আসি, সব তোমাদের এবার ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানেও তাহলে কোন সেল ডিভিশন হলো বলো তো? এখানেও মিওসিস সেল ডিভিশন হলো। ছিল দুটা, 2n, হ্যাঁ, কিন্তু গ্যামেটের মধ্যে চলে আসলো একটা করে, মানে এন এন করে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। এই যে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার সময় যে পেয়ারটা ভেঙে গ্যামেটে একটা করে টি যাচ্ছে, এটাকেই বলে ল অফ সেগ্রিগেশন। কি কনসেপ্ট গুলা ক্লিয়ার হচ্ছে তো? হুম।
এইবার তোমার চলে আসো হচ্ছে তো এফ টু জেনারেশনের রেজাল্টকে আমি এইভাবে ভাগ করে দিচ্ছি, দেখো এইভাবে ভাগ করে দিচ্ছি। ভাগটা কিভাবে করলাম, এটা কি হিসাবে ডিভাইডটা করলাম, দেখো। হ্যাঁ, টল টলনেস 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 ডরফনেস এগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি বলে, ওটাকে বলে ফেনোটাইপ। বাইরে থেকে যেটা দেখা যায় ওটাকে কি বলে, ফেনোটাইপ। কিন্তু ওদের যে কম্বিনেশনটা, হ্যাঁ নিচের যে ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি, ওটা তো আর বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর গাছের মধ্যে ওটা লেখাও নাই যে টি কি লেখা থাকবে। তো এটা কি অ্যালিলের কম্বিনেশন, এই টি গুলোকে কি শিখালাম, জিনের ভ্যারিয়েন্ট। আর জিনের ভ্যারিয়েন্ট কে কি বলে, অ্যালিল। তো যেহেতু এগুলো জিনের কম্বিনেশন, তাই এইগুলোকে বলে জেনোটাইপ। এগুলোকে বলে হচ্ছে জেনোটাইপ। তো ফেনোটাইপ আর জেনোটাইপের দুটো রেশিও হচ্ছে ফেনোটাইপিক রেশিও। ফেনোটাইপিক রেশিওটা কি দাঁড়াচ্ছে, তুমি ফেনোটাইপ কি কি দেখতে পাচ্ছ, তুমি ফেনোটাইপ কি কি দেখতে পাচ্ছ, কত রকমের ফেনোটাইপ দেখতে পাচ্ছ বলো। না না না, তুমি আমাকে বলো কত রকমের ফেনোটাইপ দেখতে পাচ্ছ, এক রকমের না দু রকমের না তিন রকমের চার রকমের। দুই রকমের, শুধু টল দেখতে পাচ্ছি আর ডট দেখতে পাচ্ছি। তুমি কি থোড়ি পিওর টল না হাইব্রিড টল কি দেখতে পাচ্ছ, দুটা টলি সেম হাইটেরই হবে। আগে ওগুলো বলো না, অত জ্ঞান ঝাড়তে হবে না, আমি জানি তোমাদের অনেক জ্ঞান। তুমি আগে আমি যেটা শিখাচ্ছি, যারা বেশি জানে তারা নিজের নলেজকে এক্সপ্রেস করে না, আগে যেটা শিখে নিজের কাপটাকে খালি করে তাহলেই ভর্তি করতে পারে না। তো ফেনোটাইপিক রেশিওতে আমি কি বলছি, যে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা কয় রকমের ক্যারেক্টার বাইরে থেকে দেখা যাচ্ছে, শুধু টল দেখা যাচ্ছে আর ডোয়ার্ফ দেখা যাচ্ছে। পিওর টল, হাইব্রিড টল ওটা বাইরে থেকে তো বোঝা যায় না। টোটাল টল কটা, তিনটা। আর ডোয়ার্ফ কয়টা, একটা। ভালো কথা। তাহলে টলনেসের টলনেসের রেশিও ভ্যালু কত হলো, টল হচ্ছে তিনটা তাই তো, তার মানে 3/3 + 1 কত হচ্ছে 4। তাহলে 3/4 মানে কত পার্সেন্ট জানো, 75%। 75% টল পাচ্ছে, হলো। আর ডোয়ার্ফের রেশিও ভ্যালু কত, 1। তার মানে 1/3 + 1 কত, 4। 1/4 মানে কত পার্সেন্ট জানো, 25%। তাহলে 75 + 25 টোটাল 100% হলো। এটা হচ্ছে তোমার ফেনোটাইপিক রেশিও। আর ফেনোটাইপিক রেশিও তোমার শুধু 3:1 মনে রেখো না, আবার ওদের রেশিও ভ্যালুও মনে রেখো, পার্সেন্টেজ ভ্যালুও মনে রেখো, কারণ এগুলো দিয়ে ম্যাথ করতে হবে। এবার চলে আসো জেনোটাইপিক রেশিও। এবার চলে আসো হচ্ছে জেনোটাইপিক রেশিও। এবার তুমি আমাকে বলো জেনোটাইপ কত রকমের দেখা যাচ্ছে। তিন রকমের জেনোটাইপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, দুটো হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। কিন্তু ক্যাপিটাল টিকে আমরা কি লিখি, পিওর টল। ক্যাপিটাল টি কে আমরা কি লিখি, হাইব্রিড টল। আর স্মল টিকে আমরা লিখি ডট। পিওর ডটও বলতে পারো, কারণ ডট পিওর ছাড়া হবেও না, তাই কি না। তো এখানে শুধু লিখেছে শুধু টল আর ডট, আর এখানে লিখেছি পিওর না হাইব্রিড, ওটা মেনশন করা হয়েছে কারণ ওইটা তো ভিতরের ব্যাপার, জিনের কম্বিনেশন, তাই তো। তাহলে দেখো তো, এই আমাকে বলো তো স্মল টি থাকার জন্য গাছটা কি হচ্ছে, ডোয়ার্ফ হচ্ছে। তাহলে আমি বলতে পারি স্মল টি হচ্ছে রিজন, স্মল টি হচ্ছে রিজন আর ডোয়ার্ফনেস হচ্ছে রেজাল্ট, বলা যায়। স্মল টি এই রিজনের জন্যই তো রেজাল্টটা কি দাঁড়ালো, ডোয়ার্ফ। তাহলে আমি বলতে পারি জেনোটাইপ হচ্ছে রিজন, জেনোটাইপ হচ্ছে কি রিজন, আর ফেনোটাইপ হচ্ছে তার রেজাল্ট। ক্যাপিটাল টি হচ্ছে রিজন, তার রেজাল্ট হচ্ছে পিওর টল। স্মল টি হচ্ছে রিজন, জেনোটাইপটা থাকার কারণ এর জন্য প্ল্যানটা হচ্ছে হাইব্রিড টল। বুঝা গেল তো। এনিওয়ে, তো ক্যাপিটাল টি চারটার মধ্যে একটা, তার মানে 1। স্মল টি দুটা,
আর স্মল টি একটা, তাহলে 1:2:1। এবার চলে আসি এগুলোর রেশিও ভ্যালু যদি আমি বের করি, তাহলে পিওর টলের রেশিও ভ্যালু হচ্ছে তোমার এইদিকে 1/1 + 2 + 1 4, তার মানে কত পার্সেন্ট হচ্ছে? 25%। হলো। 2 মানে হাইব্রিড টলের রেশিও ভ্যালু কত? 2/2 + 1 + 1 মানে 4। এবার 2/4 কে কাটো, তার মানে কত হচ্ছে? 1/2 মানে হাফ। হাফ মানে কত পার্সেন্ট? 50%। আর লাস্টে ডোয়ার্ফের রেশিও হলো 1/4, তার মানে ওটারও রেশিও হলো কত? 25%। বোঝা গেল? তো তুমি যদি 1000টা গাছ পাও, 1000টা গাছের মধ্যে কতগুলো পিওর টল হবে, কতগুলো হাইব্রিড টল হবে, কতগুলো ডোয়ার্ফ হবে, বের করে নিতে পারবা। তুমি 1000কে যদি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 250টা তুমি পিওর তলও পাবা, আবার 250টা ডর্ফও পাবা, কারণ ওটাও তো 1/4, তাই কি না? কিন্তু 1000-এর হাফ, 1/2 মানে কত? হাফ, 50%, কত? 500টা তুমি পাবা হচ্ছে হাইব্রিড তল। তো এরকম করে তোমাকে ম্যাথ করতে হবে। তো স্যার কখন ফেনোটাইপিক রেশিও ইউজ করব, কখন জেনোটাইপিক রেশিও ইউজ করব? যদি তোমার কোয়েশ্চেনে শুধু টল আর ডর্ফ মানে পিওর হাইব্রিড মেনশন না করা থাকে, বুঝলো তো, তখন তুমি ফেনোটাইপিক রেশিও ইউজ করবা। কিন্তু কোয়েশ্চেনে যদি মেনশন করে বলে যে পিওর টল কয়টা, হাইব্রিড টল কয়টা, এগুলো যদি পিওর হাইব্রিড মেনশন করা থাকে, তাহলে তোমাকে ইউজ করতে হবে কি বলতো? জেনোটাইপিক রেশিও। এটুকুনি বোঝা গেল তো? তাহলে দেখো দেখো তো, এটাকে আরো একটু ক্র্যাক ডাউন করি। এখানে আরেকটু ক্র্যাক ডাউন করি। এই যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি পাচ্ছি কত? 1/4, ইয়েস অর নো? 1/4 প্লাস তোমার হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছি কত? হাফ। এই যে হাফ, এই যে হাফ, তাই কি না? আর স্মল টি প্লাস স্মল টি পাচ্ছি কত? 1/4, 1/4। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি যদি আমি এই জিনিসটাকে এইভাবে লিখি, দেখো তো, 1/4 কে আমি 1/2, আর দুটা টি এর জন্য একটা টি লিখে তার স্কোয়ার এরকম লিখতে পারি। 1/2 এর স্কোয়ার করলে কত হয়? 1/4। আর টি এর স্কোয়ার করলে কত হয়? টি স্কোয়ার মানে টি ইন্টু টি। বুঝা গেল? আচ্ছা, আবার এইদিকে 1/4 কেও 1/4 ইন্টু স্মল টি কেও আমি লিখতে পারি হাফ ইন্টু স্মল টি তার হোল স্কোয়ার লিখতে পারি। হোল স্কোয়ার লিখে দিই। আচ্ছা, এইবার মাঝখানের এই হাফটাকে দেখো তো, আমি 2 ইন্টু হাফ ইন্টু হাফ লিখতে পারি। 2 ইন্টু হাফ করলে 2 কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে শুধু হাফ। বুঝলে তো? হাফকেই আমি একটু মডিফাই করে কি লিখলাম? কি লিখলাম? 2 ইন্টু হাফ। এইবার 2 ইন্টু হাফ লিখলাম। এবার বাকি থাকলো কি? একটা ক্যাপিটাল টি বাকি থাকলো, এইটা এখানে লিখে দিলাম, হ্যাঁ। আর একটা কি বাকি থাকলো? স্মল টি বাকি থাকলো, ওটা এখানে লিখে দিলাম। বলো তো এটা বুঝলা কিনা, বললো আমি। হুম? না বোঝা পর্যন্ত আহ বলো না হ্যাঁ বুঝেছি। বুঝছো তো? এটা বুঝছো তো? হ্যাঁ। কুশল তো কিছুই বলছো, মুখ থেকেই বোঝা যাচ্ছে বোঝেনি। এ এই যে 1/4 কে 1/4 ক্যাপিটাল টি কে আমি হাফ ক্যাপিটাল টি তার স্কোয়ার লিখলাম, ওটা বুঝলা? আর 1/4 ক্যাপিটাল টি কে স্মল টি কে আমি 1/4 এর রুট নিলাম হাফ, আর ক্যাপিটাল স্মল টি এর রুট নিলাম স্মল টি তার স্কোয়ার লিখলাম, এটা বুঝলা? হাফ কে কি লিখলাম? 2 ইন্টু হাফ। দেখো তো এখানে যদি 2 কাটাকাটি করে দিই, পড়ে তো কত থাকলো? হাফই পড়ে থাকলো না? তাই এটাকে এইভাবেও লেখা যায়। আর একটা ক্যাপিটাল টি লিখে দিলাম, একটা স্মল টি লিখে দিলাম, হলো? এইবার যদি আমরা যদি আমরা হাফ কে যদি আমরা হাফ কে এ অর বি নেই,
আর ক্যাপিটাল টি কে যদি এক্স নিই আর স্মল টি কে যদি ওয়াই নিই, এই ভ্যালুগুলো এবার এখানে পুট করবা। হুম, ক্যাপিটাল টি এর সাথে মানে এক্স এর সাথে রাখবা এ কে, আর ওয়াই এর সাথে রাখবা বি কে, ঠিক আছে? দেখো, তাহলে ক্যাপিটাল টি মানে এক্স, এক্স এর সাথে রাখবো এ কে, এর ভ্যালু কত? হাফ। তাহলে হাফের জায়গায় আমি এ লিখতে পারি। বুঝা গেল? এই যে এই হাফের জায়গায় এ লিখলাম, আর টি এর জায়গায় কত লিখবো? ক্যাপিটাল টি এর জায়গায় কি লিখবো? এক্স। তাহলে এ এক্স তার হোল স্কোয়ার লিখলাম, প্লাস টু, টু ইন্টু এই ক্যাপিটাল টি মানে এটা এক্স, ইয়েস অর নো? আর এক্স এর সাথে হাফ মানে কি রাখবো? এ রাখবো, মাল্টিপ্লাই স্মল টি মানে কি রাখবো? ওয়াই। আর স্মল টি এর সাথে যদি হাফ থাকে তাহলে ওটা কি লিখবো? বি। বুঝা গেল? প্লাস স্মল টি মানে কি? ওয়াই। স্মল টি এর সাথে যে হাফ আছে ওটাকে কি লিখবো? বি। স্মল টি এর সাথে বি আছে, তাহলে ওটাকে লিখে ওর উপরে স্কোয়ার লিখে দিলাম। হলো তো? তাহলে দেখো তো বিষয়টা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দাঁড়ালো না? তাহলে এটার ফর্মুলা কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে এ এক্স প্লাস বি মানে বি ওয়াই তার হোল স্কোয়ার দাঁড়ালো না? তার মানে আমরা জেনোটাইপিক রেশিওকে, তে ছিল 1:2:1, ওটাকে আমরা এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার ফর্মুলা দিয়েও রিপ্রেজেন্ট করতে। বুঝলা তো জিনিসটা? আশা করি এইটুকুনি ম্যাথ তোমাদের, এইটুকুনি বেসিক নলেজ তোমাদের আছে। এনিওয়ে, তাহলে দেখো আমরা এবার মার্কিং গুলো করে নিই। আচ্ছা, মার্কিং গুলো করার আগে আরো অনেক ডিসকাশন আছে। ডিসকাশন হচ্ছে, দেখো তো আমরা, তোমরা পলিনেশন তো পড়েছো, এবার আমাকে বলো তো, একটা টল প্ল্যান্টের সাথে একটা ডর্ম প্ল্যান্ট, এটাকে তুমি ক্রস পলিনেশন বলবো না সেলফ পলিনেশন বলবো? অবশ্যই দুটো আলাদা গাছের মধ্যে পলিনেশন, হ্যাঁ কি না? তাহলে প্যারেন্টাল জেনারেশন থেকে F1 এ যাওয়ার সময় তোমাকে কি করতে হবে? ক্রস পলিনেশন করতে হবে, মনে রাখবা, ক্রস পলিনেশন। বুঝা গেল? আচ্ছা, কিন্তু F1 থেকে F2 তে যাওয়ার সময় দেখো তো, এটাও ছিল এটাও ছিল হাইব্রিড টল ক্যাপিটাল টি স্মল টি, এটাও হচ্ছে হাইব্রিড টল ক্যাপিটাল টি স্মল টি। তো দুটোকে একই গাছ ভাবতে পারি, হ্যাঁ কি না? আর একই গাছের মধ্যে পলিনেশনকে কি বলে? সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন, দুটোর তো জিন একই, হ্যাঁ কি না? তাই একই গাছ ভাবতে পারি। তুমি এই টল প্ল্যান্টের সাথে এই টল প্ল্যান্টের করাও, মানে ক্রস পলিনেশন করালেও যা রেজাল্ট পাবা, তুমি এই টল প্ল্যান্টের সাথে এই টল প্ল্যান্টেরই সেলফ পলিনেশন করাও, তাহলেও তো ক্যাপিটাল টি স্মল টি ইনটু ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে, ইয়েস অর নো? তাহলেও তো তুমি সেম রেজাল্টই পাবা। তাই F1 থেকে F2 জেনারেশনের পলিনেশনকে কি হিসাবে কনসিডার করা হয়? সেলফ পলিনেশন। এগুলো মনে রাখবা, এফ প্যারেন্ট থেকে F1 ক্রস পলিনেশন, F1 থেকে F2 সেলফ পলিনেশন। আচ্ছা, এবার এই যে আহ, আ- কেউ যদি এরকম দাগ দাগ দিয়ে না করে যদি টেবিল করে করতে চায়, পানেট স্কোয়ার বলে ওটাকে, পানেট স্কোয়ার করেও করা যাবে। পানেট স্কোয়ার কিভাবে করতে হয় আগে দেখে নাও। আমার এখানে তোমাদের বইতে ডায়াগোনালি দেওয়া আছে, কিন্তু আমি সোজা করে করাটাই পছন্দ করি। এরকম করে একটা বক্স তুমি টানলা, এবার এই বক্সে এখানে একটা ছোট্ট একটা দাগ দিবা, হলো? এই দাগ বরাবর এখানে একটা দাগ টানবা, এখানে একটা দাগ টানবা, তারপরে এখানে মেল সাইন দিবা, এখানে ফিমেল সাইন দিবা, তারপরে এটাকে দুটো হাফে ডিভাইড করে দিবা, এটাকে হাফ, এটাকে হাফ। হলো তো? এবার দেখো, এটা আমরা আসছি F1 থেকে F2 তে, কোথা থেকে কোথায় আসছি মনে রাখবা। হুম, আমরা F1 থেকে F2 তে আসছি, এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, তো F1 থেকে যে আমরা প্যারেন্ট গুলোকে নিয়েছি ওরা হাইব্রিড টল ছিল, ইয়েস অর নো? হাইব্রিড টল মানে তাদের জিনোটাইপ কি ছিল? ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি।
এটুকুনি বুঝলে তো? তাহলে একটা দিকে আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখে দিই, এখানে ক্যাপিটাল টি স্মল টি লিখে দিই, আর এখানে একটা ক্যাপিটাল টি স্মল টি লিখে দিই, লিখলাম তো? এবার এই ভিতরের বক্স গুলোতে এখানে গোল গোল দিবা, গোল মানেই হচ্ছে কি বলতো, গ্যামেট। হ্যাঁ, এবার গ্যামেট বানানোর সময় ল অফ সেগ্রিগেশন, মানে এটা নিজেদের থেকে সেপারেট হয়ে যাবে। একটা হলে একটাই টি থাকবে, এটাতে ক্যাপিটাল টি দিয়ে দাও, এটাতে স্মল টি দিয়ে দাও, এটাতে ক্যাপিটাল টি দিয়ে দাও, এটাতে স্মল টি দিয়ে দাও, হলো? এবার এই বক্সে কি হবে, এখান থেকে ক্যাপিটাল টি, এখান থেকে ক্যাপিটাল টি, তাহলে কি দাঁড়ালো, ক্যাপিটাল টি নিচে লিখতে হবে তোমাকে, এটা কি বলতো, পিওর টল, হলো তো? এখানে কি আসলো, এইখান থেকে স্মল টি, আবার এই দিক থেকে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তার মানে এটা হচ্ছে হাইব্রিড টল। এখান থেকে কি, এবার এখানে কি হবে, এখান থেকে স্মল টি, উপর থেকে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটাও হচ্ছে তোমার কি বলতো, হাইব্রিড টল। আর লাস্টে এই উপর থেকে স্মল টি, এই দিক থেকেও স্মল টি, তাহলে স্মল টি হয়ে কি হলো, ডোয়ার্ফ। দেখো এখানে রেশিওটা একই আছে, পিওর টল একটা, হাইব্রিড টল দুটা, পিওর ডর্ফ একটা, 1:2:1। হুম, হ্যাঁ একই থাকবে। এটা করেছিল এক পানেট বলে একজন সায়েন্টিস্ট, তো তার নাম অনুসারে এটাকে পানেট স্কোয়ারে বলে, চেকার বোর্ডও বলে, দুটো নামই মনে নেই। তো চেকার বোর্ড, চেকার বোর্ড, হ্যাঁ। ওটা তুমি F1 থেকে, প্যারেন্ট থেকে F1 এ করার সময় করতে পারো, তাও করা যাবে, প্যারেন্ট থেকে F1 টাও বইতে করা আছে। হ্যাঁ, ওখানে দুটো ক্যাপিটাল টি, এখানে দুটো স্মল টি, এখানে দুটো ক্যাপিটাল টি, এখানে দুটো স্মল টি লিখে করে দিবা, সবগুলাই ক্যাপিটাল টি স্মল টি হবে। বুঝে গেল তো জিনিসটা? তাহলে এটা হয়ে গেল তোমার সব যতগুলো পয়েন্ট আমি বললাম এই মনোহাইব্রিড ক্রসে। দেখো এটা কিন্তু বিশাল বড় একটা ডিসকাশন হলো, কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় একটা ডিসকাশন হলো। এনিওয়ে, তো আহ, এখান থেকে দেখো, ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, শোনো, ইনহেরিটেন্স অফ ওয়ান জিন, আমাদের যত ডিসকাশন ছিল সব কিন্তু হয়ে গেল। পড়বা গোটাটাই, আমি ট্রাই করব এই ইউনিটের সবগুলো চ্যাপ্টারের নোটস দিয়ে দেওয়ার, হ্যাঁ, কারণ এরকম থরলি পড়া আমি পয়েন্ট করে করে দিয়ে দিব। আর এই দিকে চলে দেখো, এখানে সবই লেখা আছে যে তুমি মানে F1 জেনারেশনে 1/4 পাওয়া টল, 3/4, সরি 1/4 পাওয়া ডট, 3/4 পাওয়া টল, এরকম ওরকম সবই দেওয়া আছে এখানে। সরি, F2 জেনারেশন, F1 এর তো F2 জেনারেশন, F2 জেনারেশনে পাওয়া। তারপরে চলে আসা হচ্ছে তোমার রেশিও টেশিও, এখানে সবই দেওয়া আছে। প্রথমে চলে আসা হচ্ছে ও যে ফ্যাক্টরের কথা বলেছিল না, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে দিচ্ছি, শুধু ওগুলাই পড়ে চলে যাও না, পুরো গোটাটাই। ও যে ফ্যাক্টরের কথা বলেছিল, এই ফ্যাক্টরের ব্যাপারটা তোমরা এখান থেকে মার্ক করো। এই যে Mendel proposed that something was being stably passed down unchanged from parent to offspring through the gametes over successive generation. He called these things factors. Now we call them কি, genes. তাহলে জিনস এর ডেফিনেশনটা এখান থেকে মার্ক করো। জিনস হুইচ কোড ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস নোন অ্যাজ অ্যালিল, সরি অ্যালিলের ডেফিনেশন এটা। জিন, মনে করো একটা হাইট, হাইট হচ্ছে ক্যারেক্টার, একই না? হাইট হচ্ছে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের দুটো ট্রেট, একটা হচ্ছে টল, একটা হচ্ছে ডোয়ার্ফ। তো মেন্ডেল বললো কি, যে কোনো ক্যারেক্টারের একটা ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরকে ও বললো জিন। বুঝা গেল? তো যেই জিনের জন্য টল হচ্ছে সেটা টল, ক্যাপিটাল টি অ্যালিল, আর যেই জিনের জন্য ডর্ফ হচ্ছে স্মল টি হচ্ছে সেটার অ্যালিল। তো জিনের ভ্যারিয়েশনকে কি বলে, অ্যালিল। দে আর স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দা সেম জিন, একই জিন, হাইটেরই জিন, কিন্তু দুজনে একটু একটু কি বলেছে, স্লাইটলি ডিফারেন্ট, একটু একটু আলাদা। এটা একটা বললাম, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এই গোটা ডিসকাশনের ইম্পর্টেন্ট জায়গা, এগুলা নিজেরা পড়ে বুঝে যাবা।
আর তোমাদের রিসিসিভ ডমিনেন্টও আমি বলে দিয়েছি, কোনটা কিভাবে রিসিসিভ হয় কিভাবে ডমিনেন্ট হয়। তারপরে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এইখানে, যখন মেন্ডেল মানে F2 জেনারেশনের রেজাল্ট থেকে যে লটা বললো, ল অফ সেগ্রিগেশন, তাই কি না? তো ওই যে সেগ্রিগেট হওয়াটা, এই যে সেগ্রিগেট হওয়াটার প্যারাটা এখান থেকে এত অবধি পড়বা, ক্রসিং পর্যন্ত পড়বা। সেগ্রিগেট হওয়ার ব্যাপারটা এখান থেকে ক্রসিং এর এই জায়গাটা এখানে পড়বা। আচ্ছা, তারপরে তোমার চলে আসো হচ্ছে ওই যে এখনই যে এই যে বোর্ডটা শিখালাম, বলো তো এই বোর্ডটার নাম কি বললাম? পানেট স্কোয়ার অর চেকার বোর্ড। তো তুমি এই যে দেখো, প্যারেন্টাল জেনারেশনে কি নিয়েছিলাম? ক্যাপিটাল টি আর স্মল টি। তো দুটোতে একটা একটা ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি, আর এই দিক থেকে কি কি আসলো, এই যে অ্যারো দিয়ে দেওয়া আছে দেখো, স্মল টি। তো এদের ক্রস করে এখানে কি হবে, এখানে কি হবে, এখানে এটা এটা কি হবে, এখানে এটা এটা কি হবে, সবই দেওয়া আছে। বুঝা গেল তো? তো আমি এরকম ব্যাকা ভাবে ডায়াগোনালি করি না, আমি সোজা করে আমার সুবিধা হয়, আমি সোজা করে করি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবো। আর এটা কি F1 থেকে F2 জেনারেশনের পানেট স্কয়ার, F1 থেকে F2 জেনারেশনের পানেট স্কয়ার হচ্ছে এটা। তো তাতে করে এই যে ফেনোটাইপিক রেশিও জেনোটাইপিক রেশিও সবই কিন্তু দেওয়া আছে। তো এটা ডিসকভার করেছিল আহ, এই যে এখান থেকে চলে আসো, এখান থেকে ডিসকভার করেছিল হচ্ছে কোথায় গেল, রেজিনাল্ড সি পানেট বলে একজন ব্রিটিশ সায়েন্টিস্ট। তো এই গল্পটা এখান থেকে আউটপুট ফ্রম পর্যন্ত পড়বা, এই যে এত অব্দি পড়বা। যে জিন নিয়ে, যে জেনেটিক্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের সায়েন্টিস্টদেরকে জেনেটিসিস্ট বলে। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি বললাম কি F2 জেনারেশনে, আমাকে বলা হচ্ছে F2 জেনারেশনে, হ্যাঁ, ক্যাপিটাল টি কত পেয়েছিলাম? 1/4। স্মল টি পেয়েছিলাম কত? হাফ, 50%। আর স্মল টি কত পেয়েছিলাম? 1/4, তাই তো? তাহলে দেখো তো, এই যে 1/4 ক্যাপিটাল টি, হাফ ক্যাপিটাল টি স্মল টি, আর 1/4 ক্যাপিটাল স্মল টি, এটাকে যদি আমি ওই যে আমি যে ব্যাক ক্যালকুলেশনটা করলাম, হ্যাঁ কি না, এগুলোকে আমরা কি লিখতে পারি? 1/2 টি বা প্লাস 1 বাই, মানে 1/2, হাফ ক্যাপিটাল টি প্লাস হাফ স্মল টি তার হোল স্কয়ার। এবার হাফ মানে ক্যাপিটাল টি এর সাথে থাকলে এ, আর টি ক্যাপিটাল টি থাকলে এক্স, প্লাস এইখানে হাফ মানে স্মল টি এর সাথে হাফ থাকলে বি, আর স্মল টি কে কি লিখি? ওয়াই। তাহলে তার হোল স্কয়ার হিসাবেও কি রিপ্রেজেন্ট করা যায় এটাকে। এটা পরীক্ষায় আসার মতো হতো না, বাট তাও যে আছে যখন, হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রিপ্রেজেন্টস দ্য মনোহাইব্রিড ক্রস। তোমাকে দিল অপশন এ, অপশন এ দিল এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। অপশন বি দিল এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার। অপশন সি দিল এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। অপশন ডি দিল তোমাকে কিছু একটা দিল, মনে করো এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে কারেক্ট অপশন কোনটা? এ বি সি না ডি? কোন অপশনটা কারেক্ট? বি নাম্বার অপশনটা কারেক্ট, তাই কি না? বি নাম্বার অপশনটা আমাদের এখানে কারেক্ট অপশন, এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কয়ার। তো এমসিকিউ এর জন্য এটা মনে রেখো, ঠিক আছে? তাহলে এটা কোথা থেকে মার্ক করবো? এই যে দা থেকে শুরু করে তোমরা হচ্ছে এটা মার্ক করে, এই যে এই ইকুয়েশনটা যেখানে শেষ হলো, এই যে এতটা। তাহলে তোমাকে এখান থেকে একটা দারুণ একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করি তো, দেখি তো এটা বলতে পারো কিনা। তোমাকে একটা কোয়েশ্চেন দিল, হ্যাঁ, তোমাকে একটা কোয়েশ্চেন দিল যে মনে করো তোমাকে বললো যে গ্যামেটস আর অলওয়েজ পিওর, এক্সপ্লেইন। বলো তো দেখি এটার অ্যান্সার পারো কিনা। গ্যামেটস আর অলওয়েজ পিওর, এক্সপ্লেইন। না, গ্যামেটটা তো তোমার হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, হুম ওটা তো গ্যামেট অ্যালিল গুলো যেগুলা। হুম এবার
ওটা তো পিওরই হবে অল টাইম, থাকেই একটা, থাকেই একটা, থাকেই একটা। মানে গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড হয়, হ্যাঁ, ওর মধ্যে আইদার ক্যাপিটাল টি থাকবে or না হলে small স্মল t, টি থাকবে, দুটো দুটাই একসাথে pure। তো থাকতে পারবে না। Capital যেহেতু T একটাই থাকে তাই গ্যামেট হচ্ছে অলওয়েজ পিওর। এটা কিন্তু দারুণ একটা কোশ্চেন, এটা কিন্তু দিলে যাতে পারা পেরে আসা যায়। এটা যেহেতু হ্যামপ্লয়েড থাকে, এন থাকে, হ্যাঁ, তোমাকে মেইন বলতে হবে গ্যামেটস আর হ্যাপ্লয়েড, মানে আমরা ওয়ান অ্যালিল ইজ প্রেজেন্ট ইন গ্যামেট, দ্যাটস ওয়াই গ্যামেটস আর অলওয়েজ পিওর। নেক্সট, তাহলে চলে আসি আজকের আমাদের লাস্ট ডিসকাশনে। ধরে নাও আমি তোমাকে বললাম, ধরো না আমি তোমাকে বললাম তোমার কাছে একটা টল প্ল্যান্ট আছে, তোমাকে এটা পিওর না হাইব্রিড আমি তোমাকে বললাম না, শুধু বললাম টল প্ল্যান্ট। এবার তুমি কি করে টেস্ট করবা এই টল প্ল্যান্টটা পিওর টল প্ল্যান্ট মানে ক্যাপিটাল টি, নাকি এ হাইব্রিড টল প্ল্যান্ট মানে ক্যাপিটাল টি স্মল টি, কোনটা হতে পারে তুমি কিভাবে জানবা? মেন্ডেলও এটা করেছিল। তাহলে তোমাকে করতে হবে হচ্ছে টেস্ট ক্রস, তোমাকে করতে হবে টেস্ট ক্রস। টেস্ট ক্রস কি ভালো করে শোনো। বলো তো মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস মেন্ডেল শুরু করেছিল হচ্ছে পিওর টল ক্যাপিটাল টি এর সাথে পিওর ডোয়ার্ফ স্মল টি এর সাথে ক্রস করিয়ে জিনিসটা শুরু করেছিল, হ্যাঁ কি না? আর এরাই তাহলে কোন জেনারেশন ছিল? প্যারেন্টাল জেনারেশন ছিল। তো তোমার কাছে এরকম মনে করো তুমি র্যান্ডম একটা টল প্ল্যান্ট পেলে, তুমি জানো না ওটা পিওর না হাইব্রিড, তো তার জন্য তোমাকে করতে হবে কি এই টল প্ল্যান্টটাকে, শুনলা, প্যারেন্টাল জেনারেশনের রিসিসিভ ট্রেইটের সাথে ক্রস করাতে হবে। পিওর টল তো ডমিনেন্ট, হ্যাঁ কি না, আর ডর্ফ হচ্ছে রিসিসিভ। তোমাকে করতে হবে কি এই এই টল প্ল্যান্টটাকে পিওর ডর্ফের সাথে মানে প্যারেন্টাল জেনারেশনের, মনে বলছি, হোয়াট ইজ টেস্ট ক্রস? দ্য ক্রস বিটুইন অ্যান অফস্প্রিং উইথ দ্য প্যারেন্টাল রিসিসিভ ট্রেট ইজ কল্ড টেস্ট ক্রস, তো দেখো তুমি এই টল প্ল্যান্টের সাথে তুমি ডর্ফ প্ল্যান্টের ক্রস করাচ্ছ, তাহলে রেজাল্টটা দেখতে হবে। হ্যাঁ তারপরে রেজাল্ট দেখতে হবে তোমার। তাহলে ডর প্ল্যান্ট মানে স্মল টি, তো তুমি এখন ধরে চলো যে এই টল প্ল্যান্টটা হাইব্রিড টল, তাই কি না? তাহলে ল অফ সেগ্রিগেশন, এই যে এরা সেপারেট হয়ে যাবে গ্যামেটের মধ্যে, একটা গ্যামেটে ক্যাপিটাল টি একটা গ্যামেটে স্মল টি, আর এরাও সেপারেট হয়ে যাবে, একটা গ্যামেটে স্মল টি আর একটা গ্যামেটেও স্মল টি। এবার কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি স্মল টি, আবার এই কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি স্মল টি, আবার এই স্মল টি, বুঝা গেল? আবার এই কনস্ট্যান্ট এই ভেরিয়েবল স্মল টি। তার মানে আমি টল পাচ্ছি কয়টা? দুটো। আর ডর্ফ পাচ্ছি কয়টা? দুটা, হ্যাঁ কি না? তার মানে 2:2, তার মানে রেশিও কত দাঁড়াচ্ছে? 1:1। তো তুমি যদি এই টল প্ল্যান্টের সাথে এই ডট প্ল্যান্টের মানে প্যারেন্টাল রিসেসিভের ক্রস করিয়ে রেশিও যদি 1:1 পাও, তার মানে ওটা বলবা হচ্ছে কি বলতো? হাইব্রিড Hybrid টল। টল। বোঝা গেল এটা? অন দি আদার হ্যান্ড, যদি তোমার প্ল্যান্টটা পিওর টল হয় তাহলে ডর্ফের সাথে ক্রস করালে কি হবে? ডর্ফ হচ্ছে স্মল টি, তাহলে এখান থেকে গ্যামেট বানাও, ক্যাপিটাল টি ওয়ালা গ্যামেট আর ক্যাপিটাল টি ওয়ালা গ্যামেট, আর এখান থেকেও গ্যামেট হবে স্মল টি ওয়ালা গ্যামেট। তাহলে কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি স্মল টি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি স্মল টি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি স্মল টি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যাপিটাল টি স্মল টি। তো সবগুলো প্ল্যান্টই কি হচ্ছে? টল হচ্ছে, দেখো সবগুলোতেই ক্যাপিটাল টি আছে, হ্যাঁ কি না? তো যদি তুমি কোনো রেশিও না পাও, এখানে তো কোনো রেশিওই হচ্ছে না, সবই তো টল, তাহলে ওটা বলবা কি বলতো? পিওর টল। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেশিও অফ টেস্ট ক্রস ইন মনোহাইব্রিড ক্রস, তোমার অ্যান্সার হবে 1:1, অপশন থাকবে কিন্তু এরকম। তাহলে টেস্ট ক্রস করে আমরা বলে দিতে, টেস্ট ক্রস সবসময় মনে রাখবা কার সাথে করানো হয়? প্যারেন্টাল জেনারেশনের সাথে, মানে হ্যাঁ পিওর টল। মানে প্যারেন্টাল জেনারেশনের রিসিসিভের সাথে।
সেটা এখন স্টেমের হাইট দিলে ডর, যদি ফ্লাওয়ারের কালার দেয় তাহলে অন্য কিছু, বোঝা গেল তো? তাহলে টেস্ট ক্রস তোমরা মার্ক করবা হচ্ছে এই যে এখান থেকে এই যে অর্গানিজম পর্যন্ত, কিন্তু মেন যেটা লাগবে তোমার এখান থেকে টু ডিটারমাইন দ্য জেনোটাইপ অফ এ টল প্ল্যান্ট, এই যে উইথ ডট প্ল্যান্ট দিস হ্যাজ কল্ড টেস্ট ক্রস ইন এ টিপিক্যাল টেস্ট ক্রস অর্গানিজম শোয়িং ডমিন্যান্ট ফেনোটাইপ এন্ড হুজ জেনোটাইপ ইজ টু বি ডিটারমাইন্ড ইজ ক্রস উইথ দ্য রিসিসিভ প্যারেন্ট। দেখো এখানে লেখা আছে রিসিসিভ প্যারেন্টের সাথে ক্রস করা হয়। হ্যাঁ, তারপর প্রোজেনিস অফ সাচ ক্রস ক্যান বি ইজিলি অ্যানালাইজড এন্ড প্রেডিক্টেড জেনোটাইপ অফ দ্য টেস্ট অর্গানিজম। তাহলে দেখো এখানে কি ইউজিং পারেট স্কয়ার ট্রাই টু ফাইন্ড আউট দ্য নেচার অফ অফস্প্রিং অফ এ টেস্ট ক্রস, হোয়াট রেশিও ডিড ইউ গেট। দেখো যদি আমি এখনই বললাম যদি তোমার হেটেরোজাইগাস হয়, মানে হেটেরোজাইগাস মানে কি তোমার ক্যাপিটাল, একটা ক্যাপিটাল হবে একটা স্মল হবে। এখানে ফ্লাওয়ারের কালার দিয়ে করেছে, বুঝা গেল? তোমার কাছে একটা ভায়োলেট কালারের ফ্লাওয়ার আছে, এবার ভায়োলেট কালার ক্যাপিটাল ডব্লুর জন্য ভায়োলেট হয়, আবার ক্যাপিটাল ডব্লু স্মল ডব্লুর জন্য ভায়োলেট হয়, বুঝা গেল? তো তুমি আগে ক্যাপিটাল ডব্লু স্মল ডব্লু করে ভাবো। তো তার আর ভায়োলেটের রিসিসিভ প্যারেন্ট হচ্ছে হোয়াইট, হোয়াইট ফ্লাওয়ার, এটা হচ্ছে ভায়োলেট, এটা হচ্ছে ভায়োলেট, সরি, এটা হচ্ছে ভায়োলেট। তো ভায়োলেটের জেনোটাইপ এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু ভায়োলেটের রিসিসিভ প্যারেন্ট কে হোয়াইট, তাহলে হোয়াইট মানে স্মল ডব্লু স্মল ডব্লু। তো দেখো এখানে তুমি ক্রস করালে এই যে স্মল ডব্লু গ্যামেট, আর এই যদি তোমার হেটেরোজাইগাস হয়, হেটেরোজাইগাস হলে মানে কি তোমার তোমার হচ্ছে একটা ক্যাপিটাল একটা স্মল। তাহলে দেখো তো এখানে দুটো ভায়োলেট পাওয়া যাচ্ছে দুটো হোয়াইট পাওয়া যাচ্ছে, ইয়েস অর নো? তাহলে 2:2 মানে কত দাঁড়ালো? 1:1, তার মানে তোমার এই প্ল্যান্টটা হেটেরোজাইগাস মানে হাইব্রিড। কিন্তু যদি এটা পিওর ভায়োলেট হতো তাহলে দুটোই তো ক্যাপিটাল ডব্লু হতো, আর এখান থেকে দুটোই স্মল ডব্লু, হ্যাঁ কি না? তাহলে দেখো সবই দেখো ভায়োলেট হচ্ছে, দেখো কোনো রেশিও পেলাম না, অল ভায়োলেট, অল ভায়োলেট, যেরকম অল টল হলে সেরকম সেরকম অল ভায়োলেট মানে এটা তার মানে হোমোজাইগাস মানে, সরি, হোমোজাইগাস মানে হচ্ছে তোমার পিওর ভায়োলেট, বুঝা গেল তো? তাহলে এটা, তাহলে হোয়াট রেশিও ডু ইউ গেট, হোয়াট রেশিও ডিড ইউ গেট? 1:1। Using the genotypes of this cross, can you give a general definition for test cross? তাহলে test cross is the cross between an offspring with its recessive parental recessive trait. তাহলে এইখানে তাহলে আমাদের ল অফ ডমিনেন্স হয়ে গেছে, যে মেন্ডেল বলেছিল কি ক্যারেক্টারস আর ডিটারমাইন্ড বাই ফ্যাক্টরস, ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স, হ্যাঁ কি না? কিন্তু যদি মনে করো একটা পেয়ারে, এই যে দেখো একটা পেয়ারে ক্যাপিটাল টি আছে, একটা পেয়ারে ক্যাপিটাল টি স্মল টি আছে, আর একটা পেয়ারে স্মল টি আছে, বুঝা গেল? ক্যাপিটাল টি থাকলে টল হয়, হ্যাঁ কি না? আবার ক্যাপিটাল টি স্মল টি থাকলেও টল হয়। তার মানে ক্যাপিটাল টি ওর মতো আরেকজনের সাথে থাকুক বা ওর থেকে আলাদা অন্যজনের সাথে থাকুক, যেই কন্ডিশনেই থাকুক না কেন, মানে হোমোজাইগাস অর হেটেরোজাইগাস, দুই কন্ডিশনেই যে এক্সপ্রেস হয় সে হচ্ছে ডমিনেন্ট, বুঝা গেল? কিন্তু স্মল টি কি, স্মল টি কি কখনো ক্যাপিটাল টি এর সাথে থেকে এক্সপ্রেস হতে পারে না, স্মল টি সবসময় ওর মতনই আইডেন্টিক্যাল আর একটা স্মল টি থাকলেই এক্সপ্রেস হতে পারে, ইয়েস অর নো? তাহলে তখন তাহলে যে নিজের মতো আর আরেকজনের সাথে থেকেই এক্সপ্রেস হয়, স্মল টি এর সাথে থেকেই এক্সপ্রেস হয়, তখন তাকে বলে রিসিসিভ ক্যারেক্টার, বোঝা গেল? তো ডিসিমিলার পেয়ার, ইন এ ডিসিমিলার পেয়ার মানে ক্যাপিটাল টি স্মল টি ডিসিমিলার হলো কি না, ওয়ান মেম্বার অফ দ্য পেয়ার ডমিনেটস, ক্যাপিটাল টি ডমিনেট করে আর একটা সাপ্রেস হয়ে যায়, দ্য আদার ইজ রিসিসিভ, বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল ল অফ ডমিনেন্স। আর ল অফ সেগ্রিগেশন বলেছি যে যখন গ্যামেট বানায় তখন দুটো টি যাবে না একটা টি যাবে, এই যে সেপারেট হয়ে যাচ্ছে 2n থেকে n, তো তখন তাহলে ওটা হয়ে গেল ল অফ সেগ্রিগেশন। এই ল অফ সেগ্রিগেশনটাও এখান থেকে এত অবধি পড়বা, তোমাদের ছুটি, এর পরের দিন ইনকমপ্লিট ডমিনেন্স থেকে শুরু করবো।